Welcome to LA Online Education, the key of success. আগের দিন তোমাদের ভৌত বিজ্ঞানের তাপের চ্যাপ্টার পড়ানো হয়েছিল তোমার লিনতাপ অবধি। আজ লিনতাপের পর থেকে পরবর্তী অংশটা পড়াবো। প্রথমে তোমাদের লিনতাপের পর যেটা আছে সেটা হচ্ছে যে একটা দেখবে পরীক্ষা দেয়া আছে, যে টরিসেলির যে পরীক্ষাটা সেটা এখানে দেয়া আছে। টরিসেলির পরীক্ষাটা কেমন ভাবে করা হয়েছিল না, 1 মিটার লম্বা এক মুখ খোলা একটা সমান ব্যাসের কাঁচের নল নিয়ে তাতে পারদ পূর্ণ করা হয় এবং একটা পারদপূর্ণ পাত্রে সেই নলটাকে উপর করে বসিয়ে দেওয়া হয় এবং স্ট্যান্ড এবং ক্লামের সাহায্যে সেই নলটিকে আটকে রেখে দেওয়া হয় সোজাভাবে বা লম্বভাবে। এরপর কিছুক্ষণ বাদ দেখা যাবে যে নল থেকে কিছুটা পারদ নিচের দিকে নেমে এসেছে। এখন যদি আমরা পারদের উচ্চতাটা মেপে দেখি তাহলে দেখতে পাবো যে 76 সেন্টিমিটার পারদের উচ্চতার সমান। কোথা থেকে না, যে পারদ পাত্র যেখানে পারদ আছে তা থেকে উচ্চতাটা হবে 76 সেন্টিমিটার। যদি এটা সব জায়গায় একই হবে না, যদি সমুদ্র পৃষ্ঠের নেওয়া হয় সেখানে কিন্তু এই 76 সেমি উচ্চতা হবে এবং এরপর যত উচ্চতা বৃদ্ধি পাবে, ভূপৃষ্ঠের যত উচ্চতা বৃদ্ধি পাবে এখানে এর মান চাপও তত কমতে থাকবে। এটা এর সাহায্যে বাইর চাপ পরিমাপ করা হয় 76 সেমি পারদ চাপের সমান। এরপর উপরে দেখা যায় যে কিছুটা অংশ পারদ নেই, ফাঁকা জায়গা পড়ে আছে। তো ওই জায়গাটা কিন্তু প্রকৃত শূন্য থাকে না, ওখানে কিছুটা পরিমাণে পারদ বাষ্প থাকে। এখন এখান থেকেই আমরা পড়ব যে সম্পৃক্ত বাষ্প কাকে বলে আর অসম্পৃক্ত বাষ্প কাকে বলে। না, সম্পৃক্ত বাষ্প হচ্ছে কোনো নির্দিষ্ট আয়তন বায়ুতে নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে তাকে ওই আয়তনে থাকলে, সেই পরিমাণ জলীয় বাষ্প যদি ওই আয়তনে থাকে তাহলে ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলবো। আর এই সম্পৃক্ত বাষ্পের চাপ কি বলা হবে? সম্পৃক্ত বাষ্প চাপ। এখন অসম্পৃক্ত বাষ্প কাকে বলবো না, কোনো আবদ্ধ স্থানে কোনো নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে তার চেয়ে যদি কম পরিমাণ বাষ্প ওই স্থানে থাকলে ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলবো। এই অসম্পৃক্ত বাষ্পের চাপকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলে। এরপর আসি বায়ুর আর্দ্রতা। এখন শিশিরাঙ্ক কাকে বলে? যে নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ বায়ু ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা যদি সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে ওই বায়ু শিশিরাঙ্ক বলে। কোন স্থানে 1 ঘনমিটার আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলবো আমরা পরম আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলবো না, কোনো নির্দিষ্ট উষ্ণতায়
নির্দিষ্ট আয়তন বিশিষ্ট বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ভর ওই উষ্ণতায় ওই আয়তন বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, এই দুইয়ের যে অনুপাত, এই দুইয়ের অনুপাত কি বলবো? আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে জলীয় বাষ্প বাই ওই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুতে সম্পৃক্ত অবস্থায় থাকতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, মানে এই দুইয়ের ভর কি বলবো? আপেক্ষিক আর্দ্রতা। এবার যে সিসি কাকে বলে? তোমরা আগে সিসি, কুয়াশা এগুলো পড়ে এসেছো, এখন এখানে আছে আবার তোমাদের একটু জানতে হবে সিসি কাকে বলে। না, শিশিরাঙ্কে বায়ু ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা যদি সম্পৃক্ত অবস্থায় আসে, তাহলে বায়ুর উষ্ণতা আরো কমলে তখন সেই জলীয় বাষ্পগুলো থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সৃষ্টি করে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন থাকা বিভিন্ন বস্তুর উপর, সে কোনো উদ্ভিদ হতে পারে বা কোনো বস্তুর উপর, ঘাস বা ভূপৃষ্ঠ সংলগ্ন থাকা যে কোনো জিনিসের উপর জলবিন্দুর আকারে সেগুলো জমা হতে থাকে। একই বলবো সিসি। সাধারণত শরৎকালে রাতের আকাশ যদি মেঘহীন থাকে, তাহলে ভোরে আমরা শিশি পড়তে দেখি। এবার বলি কুয়াশা কাকে বলে? বায়ুমণ্ডলের বিস্তীর্ণ অঞ্চলে যদি হঠাৎ করে উষ্ণতা হ্রাস পায় এবং হ্রাস পেয়ে যদি শিশিরাঙ্কের নিচে নেমে যায়, তাহলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কি হয়? সেক্ষেত্রে ঘনীভূত হয় এবং সেই ঘনীভূত জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার আকারে বায়ুমণ্ডলে বিভিন্ন ভাসমান ধূলিকণার উপর জমে এবং সেগুলো বায়ুতে ভেসে বেড়াতে থাকে। সেই এটা কি বলবো? কুয়াশা বা কুহেলিকা। দিনে বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের উপরে বাড়লে জলকণাগুলি বাষ্পীভূত হয়, ফলে কুয়াশা অদৃশ্য হয়ে যায়। যখন দিনের বেলা মানে সকালের দিকে যখন বায়ুর উষ্ণতা মানে সূর্য যখন উদয় হয়, অর্থাৎ তার বায়ুর উপর উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে, তখন কি হয়? জলীয় বায়ুতে যে থাকা জলীয় বাষ্প সেটা শিশিরাঙ্কের নিচে চলে যায়, তখন আর কুয়াশা থাকে না। উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে যে শিশিরাঙ্কের নিচে নেমে গেছিল উষ্ণতা, সেটা আবার বৃদ্ধি পেয়ে যায়, ফলে সেগুলো সে জলবিন্দু আকারে আর বাতাসে থাকে না, আস্তে আস্তে অদৃশ্য হয়ে যেতে থাকে। তাই সূর্যটার পর আমরা কুয়াশা চলে যেতে দেখি আস্তে আস্তে, আর আমরা দেখতে পাই না বায়ুতে। এরপর আসছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এটা বেশ মজার ব্যাপারই। দেখো যে আমরা জানি যে ঠান্ডার দেশে নদী বা সমুদ্রর উপরেও বরফ জমে যায়, তাহলে সেখানে থাকা জলজ প্রাণীরা কিভাবে তাহলে বেঁচে থাকে? না, এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ পড়লেই তোমরা এটা বুঝতে পারবে যে কিভাবে তারা বেঁচে থাকে। অন্য যে কোনো পদার্থের ক্ষেত্রে যত উষ্ণতা হ্রাস পেতে থাকে, কোন তরল পদার্থকে যদি উষ্ণতা হ্রাস পেতে থাকলে সেটা আস্তে আস্তে তার ঘনত্বটা কি হয়? ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে, ফলে আয়তন হ্রাস পেতে থাকে এবং এই করতে করতে একটা সময় তারা কঠিনে পরিণত হয়ে যায়।
কিন্তু জলের ক্ষেত্রে উষ্ণতা হ্রাস করতে করতে উষ্ণতা যখন হ্রাস পেতে থাকে তখন তাদের অন্যান্য তরলের মতোই ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে এবং আয়তন হ্রাস পায়। কিন্তু দেখা যায় যে জলের ক্ষেত্রে যখন জলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উষ্ণতা হ্রাস পেতে পেতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হলে তখন জলের যে ঘনত্ব হয় তারপর যখন 3 ডিগ্রিতে নামে জলের ঘনত্ব কিন্তু আর বৃদ্ধি না পেয়ে আবার কমতে থাকে। অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই জলের ঘনত্ব সর্বাধিক হয় এবং আয়তন সবচেয়ে কম হয়। এরপর যখন 4 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এইভাবে কমতে থাকে ঘনত্ব কিন্তু আর বৃদ্ধি না পেয়ে ঘনত্ব কমতে থাকে, আয়তন বাড়তে থাকে। তাই যখন আচ্ছা এবার তাহলে আমরা সংজ্ঞাটা কি বলবো না, জলের উষ্ণতা উল্টো ভাবে বলতে পারি 0 ডিগ্রি থেকে বাড়াতে থাকলে জলের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি জলকে নিয়ে উত্তপ্ত করলে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত জলের আয়তন সংকুচিত হতে থাকে। তারপর তাপমাত্রা বৃদ্ধি করলে অন্য তরলের মতোই জলের আয়তন প্রসারণ হয়। এই রকম ভাবে জলের এই যে জলের অন্যান্য তরলের সঙ্গে জলের এই রকম আয়তনের যে পরিবর্তন, অন্য তরলের ক্ষেত্রে কি হয় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে বৃদ্ধি করতে থাকলে উষ্ণতা যত বৃদ্ধি করতে থাকবে আয়তন বৃদ্ধি পেতে থাকে। কিন্তু তরলের ক্ষেত্রে কিছুটা কম, না 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত আয়তন সংকুচিত হতে থাকে। এই জলের এই যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে যে আয়তনের যে রকম পরিবর্তন, এটা অন্য তরলের সঙ্গে আলাদা বলি, এটা কি জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলবো। এটা কি বলবো, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে কাকে বলে না, 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের থেকে ভিন্ন, একই জলের আয়তন জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলবো। এখন এরপর আমি যেটা বলছিলাম যে জলজ প্রাণীরা ঠান্ডার দেশে কিভাবে বেঁচে থাকে। না, ঠান্ডার দেশে আমরা জানি যে সমস্ত কিছু বরফের আচ্ছাদনে চলে যায়। না তখন কি হয় না, জলজ প্রাণীরা তো জলের তলাতেই থাকে, তাহলে তারা বেঁচে আছে কি করে? তার মনে হতে পারে তো পুরোটাই জলের মধ্যে, পুরোটাই বরফ হয়ে গেছে, কিন্তু পুরোটা বরফ হয় না, তাই ওরা জলের তলায় বেঁচে থাকে। এবার কি করে এটা হয় না, জলের যখন উষ্ণতা কমতে থাকে, জল যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় তখন জলের ঘনত্ব সর্বাধিক হয় এবং সর্বাধিক হয় ফলে তার ভরটাই সবচেয়ে বেশি থাকে। এরপর যখন 4 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হচ্ছে তখন ঘনত্ব আর না বেড়ে ঘনত্ব হ্রাস পেতে থাকে। ঘনত্ব হ্রাস পেলে কি হবে, তো ঘনত্ব তাহলে পুরো তরলটা কি আছে, ঘনত্ব বৃদ্ধি পাওয়ার মানে তার ভর সর্বোচ্চ আছে। এবার উপরের উষ্ণতাটা যখন কমছে তখন কি হচ্ছে, তার ঘনত্ব হ্রাস পাওয়ার ফলে তার আয়তন বৃদ্ধি পাচ্ছে। আয়তন বৃদ্ধি পেলেই কি হবে, তার ভরটা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা জলের থেকে তার বেশি হয় এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা জলের ভরই বেশি হয় এবং উপরের অংশের জলের ভরটা তখন কম থাকে, তাই উপরের জলটা নিচের দিকে যেতে পারে না, ফলে উপরের উষ্ণতাটা ক্রমশ কমতে থাকে, কিন্তু জলের তলার অংশের উষ্ণতাটা
4 ডিগ্রি সেন্টিগ্রেডই থেকে যায় এবং উপরের অংশটা 4 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি করতে করতে 0 ডিগ্রিতে পৌঁছায় এবং বরফে পরিণত হয়। তাই উপরের অংশটা বরফের আচ্ছাদনে ঢেকে গেলেও তলার অংশের উষ্ণতাটা কিন্তু 4 ডিগ্রিতে থেকে যায়, ফলে জলজ প্রাণীরা জলের নিচে বেঁচে থাকতে সক্ষম হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের দেখবে বইতে অনেক অনুশীলনীর প্রশ্ন আছে, মানে সেই এমসিকিউ বলো সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো করবে। যা বলা হলো আগের দিনেও যা বলেছি, যদি কোনো বুঝতে অসুবিধে হয় তাহলে সেটা। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।